সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনে খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির দিকে নেওয়ার জন্য যারা ওতপ্রোতভাবে কাজ করছেন, পরীক্ষিত দুজন সংগঠক এবং একই সাথে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ সুলাইমান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের, এবং আমাদের সাথে আছেন জনাব গোলাম মোস্তফা, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ লাইফ সেভিং সোসাইটি। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই যাব জনাব সুলাইমানের কাছে। স্যার, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের খেলাধুলা নিয়ে কাজ করছেন, বিশেষ করে বাংলাদেশের সুইমিং আপনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। বর্তমানে বাংলাদেশের স্পোর্টসের নানা বিষয় এবং সুইমিং এর অবস্থা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। যে কোনো জিনিসই করতে গেলে আপনার সেখানে রাজনৈতিক মুক্ত হতে হবে এবং দলীয় মুক্তি হতে হবে। যেমন প্রথমেই আমাদের স্পোর্টস যেগুলি আছে আমরা কিন্তু আগে চেয়ে অনেক এগিয়ে গেছি, তো সামনে আরো এগিয়ে যাবো আশা করি। তবে তার আগে আমাদের ফেডারেশনগুলি ঠিক করতে হবে। যেমন যখন ইলেকশন আসে তখন ওই ফেডারেশনের যে প্রকৃত যারা ক্রীড়াবিদ তারা কিন্তু ফেডারেশনগুলিতে আসতে পারে না। তার জন্য যে খেলাধুলার যে মান আস্তে আস্তে নিম্নের দিকে চলে যাচ্ছে। যেমন যখনই ইলেকশন হয় তখন যেমন 64টা ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, প্রত্যেকটা জেলার মধ্যে একজন কাউন্সিলর থাকে। 64টা ডিস্ট্রিক্টের মধ্যে আবার ফোরামের লোক আছে, ডিস্ট্রিক্ট ফোরাম এবং ডিভিশনাল ফোরাম। তারা করে কি ওই কাউন্সিলরগুলোকে তারা একত্রিত করে এবং একত্রিত করে তারা একটা প্যানেল তৈরি করে এবং ওই প্যানেল তৈরি করে তারা অযোগ্য ব্যক্তিদের সিলেকশন করে একটা ফেডারেশন তৈরি করে। অথচ যে যারা প্রকৃত সংগঠক এবং ক্রীড়াবিদ এবং কোচ তারা কিন্তু এই ক্লাবগুলোর মধ্যে থাকে। তাছাড়া ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এবং নিয়ম আছে, সরকারি নিয়ম আছে, নিয়ম যে প্রত্যেক ফেডারেশনে 5 জন করে ক্রীড়াবিদ জাতীয় ক্রীড়া পদক প্রাপ্ত তারা কাউন্সিলর হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেটা দলীয়ভাবে বা অন্য কোথাও তারা লবিং করে অন্য যারা খেলাধুলা জানে না, সাঁতার জানে না বা স্পোর্টস কোনো কিছু জানে না তাদেরকে এটাকে সংযুক্ত করে তাদেরকে সংগঠন করে সেক্রেটারি বানায় দেয় বা জয়েন্ট সেক্রেটারি করে দেয়, বড় বড় পোস্টে তাদের। তার মানে আপনি বলছেন যে রাজনৈতিকভাবে তারা বিভিন্ন ধরনের সাপোর্ট পাচ্ছে, মানে দক্ষ লোক আসলে ক্রীড়াঙ্গনে। এর ফলে হয় কি যে জাতীয় ক্রীড়া পদকপ্রাপ্ত, জাতীয় ক্রীড়াবিদ এবং সংগঠক এবং কোচেস এরা বাদ পড়ে যায়, যাতে করে ফেডারেশনের পূর্ণাঙ্গ একটা ফেডারেশন হয় না। আপনি বলছিলেন যে আসলে ফেডারেশনগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে। ফেডারেশনগুলো ডেভেলপমেন্ট করতে হলে আসলে কোন বিষয়টার দিকে আমাদেরকে স্পেসিফিকলি নজর দিতে হবে? ক্রীড়াবিদদের নিয়ে ফেডারেশনগুলি গঠন করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি যেমন সভাপতি সাহেব আছেন, তারা সে কিন্তু সবকিছু জানে না। কেন এমন হয় যে 2 মাস 3 মাস পর 6 মাস পরও একটা ফেডারেশনের মিটিং হয়, তো তারা ওই সেক্রেটারি সাহেব যা বুঝায় তাই কিন্তু বুঝে এবং তা সিগনেচার করে দেয়। আর তাদের পক্ষে সম্ভব না, কারণ তারা বিভিন্ন বড় বড় পোস্টে আছে, বড় বড় কাজ করে, তারা এটা একটা এক্সট্রা কাজ তাদের এটা সম্ভব না যে তারা এইটা সব ব্যাপারে তারা খেয়াল করবে। তো সুতরাং একজন সেক্রেটারি যদি দক্ষ না হয়, সে ওই সুইমিং ফেডারেশন বলেন, অন্য কোনো ফেডারেশন বলেন, সে তো থাকে ওই সভাপতি সবাইকে সুন্দর করে বুঝাইতে পারবে না বা কোনটা করলে ভালো হবে তাও বুঝাইতে পারবে না, তার মন মতন তারা করে। ফেডারেশনগুলো পর্যাপ্ত টাকা নেই ফেডারেশনগুলো চালানোর মতো। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আহাদ আলী সাহেব যখন মিটিং এ ছিলেন, তো ওই সময় আমরা শুনছিলাম যে প্রত্যেক ফেডারেশনে একটা ফিক্সড ডিপোজিট দেয়। যেমন বড় বড় ফেডারেশন আছে, ফুটবল ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, ক্রিকেট ফেডারেশন, তাদের ওইভাবে 5 কোটি, 4 কোটি, 3 কোটি এবং ছোট ফেডারেশনকে 1 কোটি করে টাকা ফিক্সড ডিপোজিট দেবে। তো এটা একটা সুন্দর ব্যবস্থা যদি হইতো তাহলে অনেক কিছু কিন্তু আমরা করতে পারতাম। কেন বছরে আমরা এখন একটা সুইমিং মাত্র একটা যেমন এই করি, ন্যাশনাল গেম করি, তখন আমরা 4-5টা গেম করতে পারবো। আমি আপনার এই কথাগুলো আরো শুনবো। আমি একটু জনাব গোলাম মোস্তফার কাছে যাচ্ছি। জনাব গোলাম মোস্তফা, আপনি দীর্ঘদিন ধরে লাইফ সেভিং সোসাইটি নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের সুইমিং এবং অনেকগুলো স্পোর্টসের সাথে আপনি জড়িত আছেন। বাংলাদেশের লাইফ সেভিং সোসাইটি সম্পর্কে আমাদের একটু বলেন। বাংলাদেশ লাইফ সেভিং সোসাইটি সম্পূর্ণ নতুন। এটা আমি ট্রেনিং করেছি CIPRB একটা সংগঠক আছে, NGO, ওদের মাধ্যম দিয়ে আমাদের দেশে পদার্পণ হয়। তখন ইউনিসেফের আন্ডারে আমরা জানতে পারি কি 30,000 বাচ্চা ইনজুর্ড হয়, মারা যায়, তার মধ্যে 18,000 পানিতে ডুবে মারা যায়, একটা বিগ অ্যামাউন্ট।
এখান থেকে আমাদের মাথাটা হলো যে এই অ্যামাউন্টটাকে রোধ করার জন্য বিভিন্ন এই যে এনজিও যে সিআইপিআরবি তারাই প্রথম শুরু করে কিভাবে এইটাকে রোধ করা যায়। তখন আমরা চিন্তা করলাম বাংলাদেশ লাইফ সেভিং সোসাইটি এই একটা অর্গানাইজেশন করা উচিত, এনজিও করা উচিত, যার মাধ্যমে কেউ যদি হেল্প করে এই সোসাইটিটাকে ডেভেলপ করার জন্য। কিন্তু আমরা কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট দেখিনি, কিন্তু পৃষ্ঠপোষকতা বা অন্য কোনো সমস্যা এখানে আছে কিনা একটু আমাদের যদি। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন আমাদের 50 ক্লাব আছে, এই ক্লাবের মাধ্যম দিয়ে আমি কিছু কিছু ক্লাব দিয়ে কাজ করি। যেমন আছে আপনার ডলফিন সুইমিং ক্লাব, নিকলি সুইমিং ক্লাব, আলমগীর সুইমিং ক্লাব, সাগরখালী, গড়াই, লালন শাহ, পটুয়াখালী এবং মহানন্দা, শিলাদহ। এইসব ক্লাবকে আমরা জাস্ট কি ছোট ছোট স্পন্সরের মাধ্যম দিয়ে জাস্ট সুইমিং কাস্ট বা এটা আমরা প্রেজেন্ট করি, ওইটার আশায় বাচ্চাগুলো সাঁতার কাটে। কিন্তু এখন হচ্ছে কি কাউরে যদি আমি বড় অ্যামাউন্ট চাই কি যে ভাই আমার বাচ্চাদের কিছু সুইমিং কাস্ট এবং উদ্বৃত্ত করার জন্য কিছু দিতে হবে বা করতে হবে, তখন বলে কি আমরা কেন পানিতে টাকাটা ফেলবো। ফুটবল এবং ক্রিকেট কিন্তু স্পন্সর অনেক বেশি হয়ে গেছে, যে এই দিকগুলোকে তারা অতভাবে টেক কেয়ার করছে না। আমি টেক কেয়ারের কথা আরো শুনবো। আমি একটু জনাব সুলাইমান স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি দীর্ঘদিন ধরে সুইমিং ফেডারেশনের সাথে আছেন, আপনি বাংলাদেশের প্রথম পৃষ্ঠপোষকতা যে স্পোর্টসে করতে হবে সেই বিষয়টা আপনি প্রথম শুরু করেছিলেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সেই বিষয়টা আজকের পৃষ্ঠপোষকতা অনেক কিন্তু এগিয়ে গিয়েছে, কিন্তু আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা আমি প্রথম দেখলাম যে সুইমিং এ লং সুইমিং ওইটা বন্ধ হয়ে গিয়েছিল। অরুণ নন্দী একবার করলো, তা বললো অরুণ নন্দী বললো কি দাদা লং সুইমিং তো বন্ধ হয়ে গেল, তো আপনি একটা কিছু করেন। তো তখন আমি লং সুইমিং শুরু করে দিলাম। পৃষ্ঠপোষকতা অনেক আগের কথা, প্রায় 30 বছর আগের কথা, 25-30 বছর আগে। তখন আমি লাগাতার প্রায় 10-12 বার আমি লং সুইমিং পৃষ্ঠপোষক করলাম। তারপরে একবার নারায়ণগঞ্জ থেকে থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, তারপরে পাগলা থেকে মুন্সিগঞ্জ, এইভাবে লং সুইমিং পৃষ্ঠপোষক আমি নিজে পৃষ্ঠপোষক করেছি 10 বছর। তারপরে আরো করছি আমেরিকায় যা খেলতে গেছে মোশারফের সময়, সেখানে আমি অনেক পৃষ্ঠপোষক করেছি, কয়েক লাখ টাকা দিয়েছি আমি। তো আমি একটা চিন্তা করলাম যে আমার একটা খেলার একটা ছিল যে আমি স্পোর্টস করেছি, কারণ খেলায় আমার জীবনটা, আর্মিতে ছিলাম ঠিকই, যুদ্ধ করেছি, 65 যুদ্ধ করেছি, 65 মুক্তিযুদ্ধ। 70-তে আমি চাকরি ছেড়ে এসে তার ব্যবসায় করছিলাম, তখন ঠিক আমার মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং সব মুক্তিযুদ্ধ আবার শুরু হয়ে গেল। মুক্তিযুদ্ধে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে স্বাধীনতার পর বাংলাদেশের স্পোর্টস সেক্টর যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেভাবে হয়নি। কেন এটা হয় না? এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু ঠিক মতো আমাদের নেতৃত্ব দিতে পারে নাই। এবং যারাই আমি দেখলাম তো আমার এই বয়সে, আমি 30 বছর সুইমিং পুলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অনেক মন্ত্রী এবং 6-7 জন নৌবাহিনী প্রধান সভাপতি আমার সামনে দিয়ে চলে গেছেন, কিন্তু কোনো মন্ত্রীকে আমি দেখি নাই যে কোনো স্পোর্টসের ব্যাপারে তারা কিছু ডেভেলপ চেষ্টা করে, কেউই করে নাই। মন্ত্রী সাহেবকে বললাম আজকে যে যারা ক্রীড়া পদক প্রাপ্ত, এরা তো অনেক জীবনের ঝুঁকি নিয়ে সারা জীবনটা তাদের শেষ করে দেয়। তারপর শেষ ম্যাচ যদি একটা ক্রীড়া পদক পায় এবং সেটা যদি কোনো অর্থ না থাকে, তাহলে এই ক্রীড়া পদক পেয়ে তো কোনো লাভ নাই। তা আপনি একটা কাজ করেন, আপনি এই ক্রীড়া পদক যারা পেয়েছে তাদের অন্তত 5,000 টাকা করে সম্মানী ভাতা এবং তাদের ভিআইপি মর্যাদা দেন। স্যার, আরেকটি বিষয় হচ্ছে যে জাতীয় ক্রীড়া পরিষদ আর কি, যেখানে হচ্ছে যে স্পোর্টসের সূতিকাগার বলা হয় স্পোর্ট ডেভেলপমেন্ট করার জন্য, আসলে তাদের ডেভেলপমেন্ট নিয়ে আমাদের অনেক প্রশ্ন উঠেছে, যদিও সরকারি একটা জায়গা, কিন্তু আসলে সেখানে তাদের কি কার্যক্রম চালাচ্ছে এবং তারা কি সঠিকভাবে কি বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করতে পারছে, যদি আমাদেরকে একটু সুনির্দিষ্ট কিছু জানান আপনি। আমার মতে যেখানে একটা মিনিস্ট্রি আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে, সেখানে এনএসসি যে কি কাজ দায়িত্ব আমার ঠিক বোধগম্য নয়। কারণ তারা কি করে কতগুলো অফিস তারা আটকে রাখছে, রুম আটকিয়ে রাখছে, এবং তারা অনেক লোকজন কর্মচারী বেতন পাইতেছে, অনেক কোটি কোটি টাকা বোধ হয় তাদের পিছনে খরচ হইতেছে, কিন্তু তাদের কি কর্মকাণ্ড আমি ঠিক বুঝতে পারি না। কারণ এই কাজটা তো এটা চেয়ারম্যান কিন্তু আবার মন্ত্রী মহোদয় নিজেই, তো যেখানে মন্ত্রী আছেন ক্রীড়া মন্ত্রণালয়, সেই তো করতে পারে। আবার এখানে এই চেয়ারম্যান হইয়া আবার সেখানে কি কাজ তাদের মন্ত্রণালয়, আমি তো বুঝি না, অযথা টাকা খরচ করা। বরঞ্চ এই টাকাগুলো, এই কোটি কোটি টাকাগুলি ফেডারেশনে ভাগ করে দেয়, প্রশিক্ষণের পিছনে ব্যয় করে, তাহলে তো অনেক ডেভেলপ করতে পারি আমরা স্পোর্টস। এখন কিন্তু এনএসসি কিন্তু সেভাবে কিন্তু কি নিয়ে ডেভেলপমেন্ট করতে, সেটা কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো কিছু পাইনি। আমি মাঝে মাঝে শুনি যে যখনই ক্রীড়া কোনো ফেডারেশনের থেকে লোক বিদেশে যায়, তখন দেখি যে এনএসসি থেকে লোক সিলেকশন হয়ে যে ম্যানেজার হয়ে যাবে বা
এই কোনো একটা পদ নিয়ে তারা সেখানে চলে যায়, বেড়াইতে যায় আর কি। যেন আমরা ফুটবল এবং ক্রিকেট দিয়ে কিন্তু স্পোর্ট ডেভেলপমেন্ট বলতে পারি না, অল ওভার স্পোর্ট যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট। তো স্পেসিফিকলি এখন কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে স্পোর্টসকে ডেভেলপমেন্ট করতে হলে? শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে শুধু ছেলেপেলেদের লেখাপড়া শিখাইলেই 99% পাস করে কি জানি গ্রেড 5 দিয়া, জিপিএ 5 দিয়া প্রধানমন্ত্রীর নজরে আনা বা অভিভাবকদের খুশি করা, এইটাই কিন্তু আসল শিক্ষা নয়। শিক্ষার সাথে সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু খেলাধুলা। শুধু লেখাপড়া শিখাইলে হবে না, তাদের সাথে সাথে খেলাধুলাও শিখাইতে হবে, কারণ খেলাধুলা আর লেখাপড়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং যারা স্পোর্টস করে তারা কিন্তু অন্য রকমের লোক হয়। তাদের সততা, ভদ্রতা, নম্রতা এবং তাদের মন তো অনেক প্রসার, অনেক ভয় থাকে। হ্যাঁ, প্রসার হয়। এবং আমি ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে অন্তত এই পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত একটা ক্রীড়া অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেক ক্রীড়া, সাঁতার, সুইমিং, ফুটবল, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ভলিবল, কাবাডি, সব ধরনের খেলা এটা এই করতে হবে। আরো অনেক কথা শুনবো যে স্পোর্টসকে ডেভেলপমেন্টের জন্য। আমি একটু জনাব গোলাম মোস্তফার কাছে যাচ্ছি। গোলাম মোস্তফা, আপনি বলছিলেন যে বাংলাদেশের খাল খননগুলো সেগুলো ভরাট হয়ে যাচ্ছে বা মাছ চাষ করা হচ্ছে, তাদেরকে সেভাবে ফ্যাসিলিটি পাচ্ছে না তারা সাঁতারের জন্য। কিন্তু আসলে এখন যে অবস্থা আছে, অনেকগুলো সুইমিং পুল আমরা দেখছি যে যেগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে এবং নোংরা পানিতে সেখানে ভরে গেছে। তো এখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি? আমি এটাই বলবো, এনএসসি কে বা কাঠামোগত যারা তৈরি করছেন, আমাদের এত বড় হাতি পুষে আমাদের সামাল দেওয়া ঠিক হবে না। কারণ আমরা যদি 25 মিটার যদি সুইমিং পুলগুলো যদি ডিস্ট্রিক্টে দিতে পারি, একটা ফিল্টারেশন, ছোটখাটো ফিল্টারেশন এবং সুইমিং পুলগুলো, এখন কিন্তু 25 মিটারের সুইমিং হচ্ছে অলরেডি, কম্পিটিশন কিন্তু 25 মিটারে চলে আসছে। আমরা ওই জায়গাটাতে যদি আমরা ছোট ছোট সুইমিং পুলে যদি আমরা অল্প পরিসরের বাজেট দিয়ে যদি স্ট্যান্ডার্ড মাফিক করতে পারতাম, তাহলে ওই সব লোকাল ছেলে মেয়েগুলো ওই সব এলাকাতে আসতো। জনাব গোলাম মোস্তফা, আমি আপনার সাথে এই বিষয়গুলো আরো কথা শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাব টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে, সাথে থাকুন, ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, জনাব গোলাম মোস্তফা। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে প্রচারণার বিষয় নিয়ে আর কি, স্পন্সর কোম্পানিগুলো আর কি। তো সেখানে কিন্তু মিডিয়া কিন্তু দেখি যে ফুটবল এবং ক্রিকেট যখনই হয় তখন কিন্তু মাঠে কিন্তু প্রচারটা কিন্তু অনেক বেশি করে, কিন্তু আমাদের এই ছোট ছোট যে ফেডারেশনগুলো আছে কিন্তু প্রচারটা অনেক কম করছে। কিন্তু এটাকে কিভাবে আমরা আরো বেশি বাড়াতে পারি? অ্যাকচুয়ালি আমাদের রুট লেভেলে যেটা হবে যে আমরা যে প্রচার মাধ্যম যে স্পন্সরটা করছে তারও একটু বিবেচনা করতে হবে এবং টিভিতে আমাদের কিছুটা টাইম দিতে হবে। খালি স্কল আর ওই খবর নিউজের সঙ্গে দেখা গেল কি যে কেউ যদি ছবি ক্যামেরার সামনে তুলতে চায়, সে বসে থাকে কি যে আমি অনেকটা কম্পিটিশন করছি বা এটা করছি, আমাকে দেখানো হোক। হঠাৎ করে দেখা গেল 1 সেকেন্ডের মধ্যে তার চেহারাটা বোঝা গেল যে না কি হলো বা শেষ। আমার একটা স্পোর্টসম্যানও তার ধারণা সে আমাকে আজকে দেখাবে। ছোটখাটো বাচ্চাগুলা বসে থাকে সেই টিভির সামনে যে আমাকে হয়তো দেখাবে, দেখা গেল কি যে ঠাস করে দেখালো আর হলো না। সেরকম স্পন্সরও মনটা ছোট হয়ে থাকে। যে স্পন্সর করলো তার যদি প্রচার না হয় তারা কখনো আগিয়ে আসছে না। আমি আপনার কথা শুনবো। আমি একটু জনাব সুলাইমান স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশি স্পোর্টসকে ডেভেলপমেন্ট করতে হলে স্পেসিফিক জায়গাগুলোতে কাজ করতে হবে আর কি। আপনি কিন্তু একজন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত আর কি। তো এখন যারা জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছে তাদেরকে আসলে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে এবং জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার সেই মুহূর্তটুকুর কথা যদি আমাদেরকে একটু বলতেন। একটা জিনিস যে জাতীয় পর্যায়ে একটা জিনিস যে একটা দিতে হয়, যে তার কাছে মূল্যায়ন করা উচিত। যেমন ধরেন একটা স্পোর্টসম্যান কিন্তু একটা বিদেশে গিয়া বাংলাদেশের ফ্ল্যাগটা উড়াইতে পারে। যখন সে স্বর্ণপদক পায় তখন বাংলাদেশের ফ্ল্যাগটা কিন্তু তার জন্য উঠে এবং বিগল বাজে বাংলাদেশের গান, জাতীয় গান হয়। কিন্তু মন্ত্রী কোনো এমপি কিন্তু এটা পারে না। তো সেই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে আপনি এই জিনিসটা লক্ষ্য করে আপনি যদি ক্রীড়াবিদদের উপর একটু নজর দেন, তাদের মান সম্মান ইজ্জতের দিকে নজর দেন, তাদের একটু খেয়াল করেন, টাকা পয়সার দিক দিয়ে কি একটু এই দেওয়া সম্মানী ভাতা এইভাবে একটু করে দেন, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা লোকই
ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য তারা চেষ্টা করবে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। জনাব গোলাম মোস্তফা, আমাদের সামনের মিশন নিয়ে যদি আমাদেরকে জানান যে লাইফ সেভিং সোসাইটি কিভাবে আগাতে চাচ্ছে, তাদের কার্যক্রম এবং হচ্ছে যে তাদের উদ্দেশ্যটা কি আসলে মূল উদ্দেশ্য। আমি এখন 9-10টা ক্লাবের মাধ্যম দিয়ে চালাচ্ছি। আমাকে যদি কেউ স্পন্সর করেন, কোনো সুযোগ্য ব্যক্তি যদি স্পন্সর করেন নিঃস্বার্থভাবে, কিছু কিছু যৎসামান্য সেই স্পন্সরের কিছু আর্থিক সহায়তা তাদেরকে দিতাম এবং ইয়ারলি ওখান থেকে 7-8টা বাচ্চাগুলো শিখতো। ওই শিখার বলে আমার হয়তো ধরেন কি যে ন্যাশনাল কম্পিটিশন বা জুনিয়র কম্পিটিশনগুলোতে এগুলোতে বাচ্চাগুলো আসতো। আমার শুধু লাইফ সেভিং সোসাইটি না, লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড স্পোর্টস আছে আমার সঙ্গে, এটার সঙ্গে জড়িত। এবং এই স্পোর্টসটা খুব হার্ড স্পোর্টস এবং এই স্পোর্টসটা আমি ইন্ডিয়ান সহযোগিতা এবং অস্ট্রেলিয়ার সহযোগিতা পাবো লাইফ সেভিং সোসাইটির থেকে, মানে ট্রেনিংগুলো। আমার সঙ্গে কথা হয়েছে ইন্ডিয়া কলকাতার সঙ্গে, সামনে গরম আসলে আমি কিছু লাইফ সেভিং সোসাইটির যে কোচগুলো রয়েছে তাদেরকে পাঠাবো। এবং অস্ট্রেলিয়া বলছে যে তোমরা ভেন্যু রেডি করো, লাইফ সেভিং কিভাবে করানো হয় স্পোর্টস এবং লাইফ সেভিং সোসাইটি যে মানুষ বাঁচানো প্রক্রিয়া সেটাও আমরা ট্রেনিং দিব। তো এইরকম ভাবে আমার এটা যদি নিয়ে আসি, আমাকে তো তা স্পন্সরের প্রয়োজন আছে। এই স্পন্সর তো কেউ আগাচ্ছে না। সুইমিং কে কিন্তু পেশাদারিত্ব হিসেবে কিন্তু আমরা কিন্তু নিতে পারি, কিন্তু যদি আমরা সেভাবে কিন্তু যদি ডেভেলপমেন্ট করতে পারি আসলে কিভাবে করা যেতে পারে আপনি কি মনে করছেন? অ্যাকচুয়ালি যেমন মোহামেডান, আবাহনী এরকম খেলছে, আমাদের এই প্লেয়ারগুলা এই বিকেএসপিতে ট্রেনিং করার পর দিয়ে তারা নেভিতে আসছে, হয়তো একটা যৎসামান্য একটা সার্টিফিকেট পাওয়ার পর দিয়ে তারা একটা চাকরি পেল, ওখানেই তাদের হয়ে গেল। আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আনসারে ঢুকছে, এখন এইসব একটা চাকরি পেল, বাট দে আর নট স্যাটিসফাই। কারণ এই যে আপনার যেই তাদেরকে যদি আমরা গেমসে আবাহনী, মোহামেডানের মতন যদি আমরা রানিং করাতে পারতাম, আর ভাই বললেন কি যে আমাদের ফেডারেশনে যদি ফান্ড থাকে তাহলে আমরা ট্রেনিং এবং কম্পিটিশনগুলো আমরা প্রায় সময় 4 মাস অন্তর অন্তর একটা করতে পারি, কিন্তু আমাদের সেসব মূল্যায়ন হচ্ছে না। কি যে সব কিছু ক্রিকেট এবং ফুটবল বেজে চলে যাচ্ছে। অ্যাথলেটিক্স দেখেন, মাদার অফ দ্য গেম, সুইমিং অ্যান্ড অ্যাথলেট, তাদের কোনো খবর নাই, ডিউ টু ল্যাক অফ মানে অর্গানাইজ। আচ্ছা আচ্ছা, আমি গোলাম মোস্তফা শুনবো। আমি একটু জনাব সুলাইমান স্যারের কাছে, স্যার বলছিলেন যে বিদেশে যে অর্গানাইজাররা যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে, ওখানে কিন্তু খেলোয়াড় পাঠানোর পেছনেও কিন্তু নাকি একটা লবিং হচ্ছে আর কি, সবসময় আর কি ভালো খেলোয়াড় এবং যার যে কাছে আছে তাকে সেভাবে পাঠানো হয়। এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন, আসলে এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা বা হয় মাঝে মাঝে হয়, হবে না তা না, তবে হয়তো এরকম হইতে পারে যেমন 2 জন সাঁতারু যাবে, 2 জনের মধ্যে 3 জনেই প্রায় মোটামুটি যাওয়ার আছে, সামর্থ্য রাখে, তার মধ্যে যেতে হবে 2 জন, একজন কিন্তু বাদ দিতেই হবে। তো কাজে যখন বাদ পড়ে যায় তখন তো সে বলবে যে আমাকে বাদ দিয়ে দিল, এরকম একটা হয় মাঝে মাঝে। আবার অন্য দিক দিয়ে যেমন বললাম যে এনএসসি থেকে একজন গেল বা অনভিজ্ঞ লোক ফেডারেশনে আসছে তারা ওই চলে গেল, তো তাদের কোনো গাইডও দিতে পারে না, তাদের কোনো অ্যাডভাইসও দিতে পারে না যে এইভাবে চলো, এইভাবে করো, এইটা করো, তারা করতে পারে না। এতে করে আমাদের আরো মানে একদিক দিয়ে সম্মানেরও ক্ষতি হয়। যেমন একটা মিটিংয়ে গেল, কিছু বলতে পারলো না, কিছু করতে পারলো না, কেন একটা অনভিজ্ঞ লোক যদি সেখানে যায়, যদি কোনো একটা কথা বলতে না পারে, তা না করতে পারে, এটা মান সম্মানের একটা প্রশ্ন। এই জন্য আমি বলবো যে যারাই ক্ষমতায় আছে বা যারাই এই ক্রীড়াঙ্গনে আছে, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত হবে এবং তারা এই জিনিসটা যদি পদক্ষেপ নেয় যে না প্রকৃত লোক, এখন ধরেন একটা আপনি জুতা পালিশ করেন, একজন মুচি দিয়ে জুতা পালিশ করেন, এখন মুচি নাই, আপনি জুতা পালিশ করতে গেলেন তো নিশ্চয়ই আপনার হাতে লেগে যাবে, লাগবে, শার্টে লাগবে, মুখে লাগবে, সব জায়গায় কালি লেগে যাবে। তো কাজে ওই জিনিসগুলি তারা যদি লক্ষ্য করে যে না যোগ্য ব্যক্তি ওই যোগ্য স্থানে দেওয়া উচিত এবং অযোগ্য ব্যক্তিদের কোনো অবস্থাতেই তাদের এই দেওয়া যাবে না, তাহলে ক্রীড়াঙ্গন ডেভেলপমেন্টের যে আরো পিছিয়ে যাবে। বর্তমান তাই আছে, এটা তাদের অবদান বেশি। আচ্ছা, একই কোশ্চেন আপনাকে করছি। ক্রিকেট আমি বলছি আগিয়ে যাচ্ছে। আমি একটা প্রথমে বলবো যে আমি একটা সুইমিং করি অথবা অ্যাথলেট কি করব, আমার কাজ কি, আমি 1 সেকেন্ড কমাতে গেলে আমার কি কাজ, আমি 1 সেকেন্ড মানে কমাতে গেলে আমার 15টা সুইমিং করব আমি 50 সেকেন্ডে, সেখানে আমি 1 সেকেন্ড কমাবো 49 করব। তা আমার কি করতে হবে, আমার খুব খাটনি করতে হবে, কিসের জন্য, ফর দ্য লাঞ্চ ক্যাপাসিটি। আমাদের যেই সব এনএসসি বা আদার্স অ্যাক্টিভিটি যে স্টেডিয়ামগুলো যে বানিয়ে রেখেছে, তৈরি করে রেখেছে, সেখানে দেখেন আমি
অক্সিজেন ইনটেক করব লাঞ্চে এবং আমি ফ্রেশ ওয়েদারে আমি সুইমিং করব অথবা খেলবো। আপনি দেখেন যেসব স্থাপনা, ক্রিকেট বলেন, সুইমিং বলেন, তারপরে ইনডোর বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়াম বলেন, সব দেখেন পলিউশন জায়গাতে। একটা স্পোর্টসম্যান সে দৌড়াবে, গাড়ির ধোঁয়া, কালি, তারপর ল্যাক অফ অক্সিজেন, এটার মধ্যে সে কি বেনিফিট পাবে? এটার যদি আপনি সুন্দর জায়গাতে, যদি সুন্দর পরিবেশে যদি না হয়, কখনো স্পোর্টস আগাবে না। আপনি তার মানে বলতে চাচ্ছেন পরিবেশ বান্ধব পরিবেশ মেইন ফ্যাক্টর। আপনার অক্সিজেন, আপনি এত দৌড়াচ্ছেন, এত খাটনি করছেন কিসের জন্য? ল্যাক অফ অক্সিজেন। আপনি অক্সিজেনই পাচ্ছেন না। বাতাসে কত পরিমাণ এই ঢাকা শহরে অক্সিজেন আছে, আর সব কাঠামো এই ঢাকা শহর রাস্তা রাস্তা করে ফেলছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশে ক্রিকেটের যে সামনে 2014 বিশ্বকাপ কেমন যাবে কি ভাবছেন? বিশ্বকাপ আমরা দোয়া করি আমাদের ছেলে আমাদের খেলবে নিজস্ব ইয়েতে। আর আমি দেখেছি ক্রিকেটে খুব ঝোঁক, কারণ আমি গত 7-8 ছাত্ররা যখন বিকেএসপিতে ঢোকে, আমি এত ছেলে দেখে উদ্বুদ্ধ, তার বাবা মা খাওয়ার জিনিসপত্র নিয়ে সব রেডি, বাচ্চাকে কিভাবে ক্রিকেটে ঢুকাবে। তো বেশ সুন্দর ছেলে, হাই টেবল ছেলে। কারণ এইসব ছেলে দরকার হলো কি, আপনার হেরিডিটিরও দরকার আছে। সেই বড় সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়ে এখন আসছে ক্রিকেটে, কিন্তু সুইমিং এ দেখা যাচ্ছে খুব নিম্ন পরিবারের যারা খেতে পায় না, ঠেলা গাড়ি চালায়, তাদের ওই যে আসছে না। এখন একটা স্পোর্টসম্যান হতে গেলে তার হাইটেরও দরকার আছে। কারণ আমাদের এখানে সাব গেমস হলো, যেখানে শিলা আমরা চোখে ভিজিবল দেখলাম কি যে শ্রীলঙ্কার কাছে সে আগিয়ে রয়েছে, মাথাটা ঠিক, কিন্তু শ্রীলঙ্কার মেয়েটা দেখা গেল তার সে লম্বা, হাইটে অনেক, সে আগে কাজটা করলো। আমরা বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, যে কিন্তু এখন সর্বশেষ আমরা জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের যে আপনাদের লাইফ সেভিং সোসাইটির সামনের ভবিষ্যৎ নিয়ে যদি আমাদেরকে একটু বলেন, যে আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে ডেভেলপমেন্ট করার, নেওয়ার জন্য। আমাদের এইখানে যে 18,000 বাচ্চা মারা যাচ্ছে, তা আমরা ওখান থেকে রোধ করবার জন্য আমরা বিভিন্ন আরো ক্লাব ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ভিত্তিক আমরা ওখান থেকে রোধ করবার জন্য আমরা বিভিন্ন আরো ক্লাব ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ভিত্তিক আমরা স্পন্সর পেলে আমরা এইসব গুলোতে ছড়াবার চেষ্টা করব। আচ্ছা, আমি একই প্রশ্ন জানাবে সুলাইমান স্যারের কাছে। স্যার, বাংলাদেশি স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য এবং আপনার বেসবল এবং সুইমিং সবকিছু মিলে যে স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য কি ধরনের করা যেতে পারে, এবং বাংলাদেশি স্পোর্টসের ভবিষ্যৎ নিয়ে আপনি যদি একটু বলেন। আমি প্রথমেই বলবো যে ছেলে মেয়েদের যে গার্জিয়ান আছে তাদের এটা চিন্তা করা উচিত যে আমাদের ছেলেমেয়েদের কিভাবে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও শেখান দরকার। কিন্তু তারা যদি এটি মনে করে যে, অনেকে কিন্তু আবার গর্বও করে, যেমন ছেলেরা, আমার ছেলে একজন বলতেছে যে আমার ছেলে তো এই স্কুলে থেকে আসলে গেম না দেখলে তো তাকে ভাতই খাওয়ান দেয় না, তাকে ভাত খাওয়াইতে হলে গেম দেখাইতে হবে, গেম দেখায় ভাত খাওয়ার। তো এই যে একটা মানে চরিত্র হয়ে গেছে আমাদের, এইটাকে বদলাতে হবে। আমাদের এটা চিন্তা করতে হবে যে না, আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে হলে এদের ইউনিটি, ফেইথ অ্যান্ড ডিসিপ্লিন, তিনটা জিনিস তো থাকতেই হবে। এবং সামাজিকতা, ভদ্রতা, ন্যায় নিষ্ঠা, সততা, এগুলি তো থাকতে হবে। খালি লেখাপড়া শিখা যদি মস্তকে খালি মুখস্থ করলেই হবে না। তো এইগুলি চিন্তা করে যদি তারা করে যে আমাদের ছেলেমেয়েদের কিভাবে লেখাপড়া খেলাধুলা শেখানো যায়, তারা চেষ্টা করে। তবে এটার জন্য সরকারও এগিয়ে আসতে হবে, তাদেরও সুযোগ সুবিধা করে দেবো, আমাদের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং বাংলাদেশি স্পোর্টস ডেভেলপমেন্ট হবে আপনাদের ছোঁয়ায় ইনশাল্লাহ। তো আসলে অনেকগুলো প্রশ্ন রেখে আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ সময় একেবারে বাধা। তবে কথা দিচ্ছি, সময় পেলে অন্য আরেকদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে বলছি, খেলাধুলা সম্পর্কে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত এবং তথ্য আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং ইমেলও করতে পারেন। ফেসবুক, টুইটার, স্কাইপিতে আপনার জন্য খোলা আছি। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। Come on.